আমি কিন্তু বলছি যে ইলেকট্রন স্থানান্তর বা ইলেকট্রন আদান প্রদানের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়, রিডক্স বিক্রিয়া আর একটা হচ্ছে নন রিডক্স বিক্রিয়া। ঠিক আছে, আচ্ছা রিডক্স বিক্রিয়া কি সেটা আমি আগে বলি। যে সকল রাসায়নিক বিক্রিয়ায় সাধারণত ইলেকট্রনের, কিসের, ইলেকট্রন, তোমরা কিন্তু সবাই জানো যে আসলে সায়েন্সে ইলেকট্রন কথাটা অত্যন্ত পরিচিত একটা বিষয়। ইলেকট্রন কি সেটা কিন্তু তোমরা পরমাণুর গঠন এই অধ্যায়ে পড়ে আসছো। আর দেখবা সায়েন্স পড়তে গেলে তোমার ইলেকট্রন সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাগবে। ইলেকট্রন এতটা কমন জিনিস। আর ইলেকট্রনের সংকেত তোমরা সবাই জানো, ইলেকট্রনকে সাধারণত আমরা ই দিয়ে প্রকাশ করি। ই নেগেটিভ যদি থাকে সেটাকে আমরা কি বলি, ইলেকট্রন বলি, তাই না? ইলেকট্রনের ভর কত সেটাও তোমরা জানো, এবং ইলেকট্রনের চার্জ কি হয় সেটাও তোমরা জানো। আমরা জানি ইলেকট্রনের চার্জ কি, নেগেটিভ। ইলেকট্রনের চার্জ কি, নেগেটিভ, তাই না? আচ্ছা, তাহলে এই ইলেকট্রনটা যে ধরনের রাসায়নিক বিক্রিয়ায় আদান এবং প্রদান হবে, গিভ এন্ড টেক হবে, যে ধরনের রাসায়নিক বিক্রিয়ায়, তাদেরকে আমরা বলবো রিডক্স বিক্রিয়া। ইলেকট্রনের আদান প্রদান হবে, কথা বুঝছো? সহজ, একদম ইজি কথা। যেখানে ইলেকট্রনের আদান প্রদান হবে সেটাকে আমরা বলবো রিডক্স বিক্রিয়া। আশা করি সবাই বুঝতে পারছো। জিসান বুঝতে পারছো? ইলেকট্রনের এখানে আদান প্রদান হবে। ঠিক আছে, খেয়াল করো, এদিকে সবাই মনোযোগ দিয়ে শোনো, অন্যদিকে মনোযোগ না দিয়ে সবাই ক্লাসের দিকে মনোযোগ দাও। আচ্ছা, রিডক্স বিক্রিয়া সংজ্ঞাটা আমরা জেনে নিলাম। এখন আসো, রিডক্স বিক্রিয়া আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, রিডক্স বিক্রিয়া কি? যেমন ধরো, তুমি যদি এই বিক্রিয়ার কথাটা চিন্তা করো, সালফার প্লাস হচ্ছে অক্সিজেন, সালফার প্লাস অক্সিজেন, এখানে কি হবে জানো? অক্সিজেন দ্বারা সালফারটা জারিত হবে বা দহন বিক্রিয়া ঘটবে। এটা একটা দহন বিক্রিয়া। কি বিক্রিয়াটা? দহন, দহিত হবে, মানে ইংলিশে যাকে বলে বার্ন হবে, বার্ন। যেটা কিন্তু একটা তোমার কি বিক্রিয়া জানো? এটা একটা রিডক্স, রেডক্স রিয়াকশন বা জারণ বিজারণ বিক্রিয়া। কেন জারণ বিজারণ একটু খেয়াল করে দেখো। রেডক্স বিক্রিয়াটাকে বলা হয় যুগপথ বিক্রিয়া। যুগপথ মানে হচ্ছে ইলেকট্রন সমান, মানে ইলেকট্রনের আদান প্রদান হবে এবং সমান সংখ্যক হবে। সমান সংখ্যক মানে কি? সালফার, এখানে দেখো সালফার অক্সিজেনকে ইলেকট্রন প্রদান করবে। কে ইলেকট্রন প্রদান করবে সেটা বুঝতে গেলে তোমাকে জানতে হবে কে বেশি সক্রিয়, কে বেশি সক্রিয় এবং কার ইলেকট্রন আসক্তি বেশি। তোমরা সবাই জানো পর্যায় সারণীর তুমি যত বাম দিক থেকে ডান দিকে যাবা ততই কি বাড়ে? তড়িৎ ঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তির মান বাড়ে। যেমন দেখো, সালফারের থেকে অক্সিজেনের কথা যদি চিন্তা করো, সালফার কিন্তু উপরে, অক্সিজেন কি উপরে না? গ্রুপের চিন্তা করলে উপরে অক্সিজেন, নিচে কে? সালফার। তারপরে সালফারের এখানে কি, সালফার নিচের দিকে, তড়িৎ ঋণাত্মকতার মান সালফারের বেশি। ঠিক আছে না? অক্সিজেনের কি গ্রুপের ক্ষেত্রে কি হয়? এই দিক থেকে হলো, সরি আমি ভুল বলছি, ইয়ের দিক থেকে মানে পর্যায়ের ক্ষেত্রে হচ্ছে বামে থেকে ডানে গেলে তোমার তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে, আর গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে আসলে তড়িৎ ঋণাত্মকতার মান কমে। এখন গ্রুপের যদি 16 নম্বর গ্রুপের কথা যদি চিন্তা করো, 16 নম্বর গ্রুপের প্রথমে আছে অক্সিজেন, তারপরে থাকে সালফার। তাহলে ওই দিক থেকে চিন্তা করলে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কম, বেশি সালফারের তুলনায় হবে, কারণ সে নিচে, সে উপরে। গ্রুপের ক্ষেত্রে তো নিচে গেলে কি মান কমে, ইলেকট্রোনেগেটিভিটির মান কি কমে। তাইলে এখন তোমরা বলো, যেহেতু সালফারের থেকে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি বা ইলেকট্রন আসক্তির মান বেশি, এর জন্য ইলেকট্রন কি অক্সিজেন গ্রহণ করবে নাকি সালফার গ্রহণ করবে? আমি একটু ক্লিয়ার করে বলি, একটু ঠান্ডা মাথায় শোনা, বোঝার চেষ্টা করো। তড়িৎ ঋণাত্মকতার মান যার বেশি, ইলেকট্রন আসক্তির মান যে মৌলের বেশি, সে মৌল তত বেশি ইলেকট্রোনেগেটিভ। তার মানে সে তত বেশি তার নিজের দিকে ইলেকট্রনকে টানবে। কথা বুঝছো? নিজের দিকে ইলেকট্রনটা কি টানবে। এখন যেহেতু অক্সিজেন 16 নম্বর গ্রুপে সালফারের উপরে, কাজেই অক্সিজেন কিন্তু ইলেকট্রন অধিক তড়িৎ ঋণাত্মক এবং এর ইলেকট্রন আসক্তি সালফারের থেকে বেশি। তাহলে অক্সিজেন টানবে ইলেকট্রন নাকি সালফার টানবে? অক্সিজেন টানবে। এক্স্যাক্টলি রাইট অ্যান্সার। তাহলে অক্সিজেন
টানবে ইলেকট্রন, আর সালফার ইলেকট্রন কি করবে, ত্যাগ করবে। যেহেতু আমি বলছি আদান প্রদান হবে, আমি এখানে আদান প্রদানটাকে বুঝাইয়া দেব। এখন দেখো সালফার ইলেকট্রন ত্যাগ করলো, ত্যাগ করাটাকে আমি মাইনাস দিয়ে বুঝাইলাম। সালফার ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হবে জানো? একটা জিনিস চিন্তা করো, এই 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 সংকেতের দিকে আসো, সবাই ক্যালকুলেশন বা সালফার এবং অক্সিজেনের মধ্যে কি ঘটনাটা ঘটছে দেখো। সালফার এবং অক্সিজেনের মধ্যে যদি তুমি চিন্তা করো যে যৌগটা এখানে তৈরি হয়েছে, সেটার নাম হচ্ছে সালফার ডাই অক্সাইড। অর্থাৎ এখানে সালফার কতগুলো ইলেকট্রন ত্যাগ করছে, এটা কিভাবে বের করবা? আচ্ছা তোমরা বলো দেখি, সালফারের অক্সিজেনের যৌজনী কত? 2। আমি বোঝানোর জন্য আমি আবারও বলি, সালফার কতটি ইলেকট্রন ত্যাগ করবে এটা কিভাবে বুঝতে পারবা? সালফারের অক্সিজেনের যৌজনী কত বলো? 2, সেটা আমি দিলাম এখানে। আর সালফারের যৌজনী কত হয়? আমরা সবাই জানি সালফারের যৌজনী একাধিক। সালফারের যৌজনী কিন্তু একাধিক, আবারও বলি 2 হয়, 4ও হয়, 6ও হয়। কারণ সালফার এমন একটা মৌল যে মৌলটা পরিবর্তনশীল যৌজনী প্রদর্শন করে। সালফারের যৌজনী এখানে 2, 4, 6 তিনটাই লিখছি আমি, তিনটাই সম্ভব। কথা বুঝছো? এখন আসো, এখানে সালফার কয়টা ইলেকট্রন ত্যাগ করছে সেটা কিভাবে তুমি বের করবা? এখানে যদি আমি সালফারের ক্ষেত্রে 2 দেই, এখানে দিতে হবে 4। কেন জানো? এটাকে আমি যদি ব্যালেন্স করতে চাই, তুমি যদি ব্যালেন্স করো, পুরো বিষয়টাকে যদি 2 দিয়ে ভাগ করো, 2 দুগুণে কত হবে? 2 এ 2 এ ভাগ করলে 1, আর 2 দুগুণে কত হবে? 4। তার মানে আমি যদি 2:4 কে আমি যদি সরল অনুপাত করতে যাই, তোমরা অনুপাতের অঙ্ক করছো না? 2:4 এই সংখ্যাটাকে যদি আমি সরল অনুপাতে রূপান্তর করতে যাই, তাহলে কত হবে বলো দেখি? 1:2। 1:2 হবে। এটা কি সবাই বুঝছো? যদি এইটা বুঝে থাকো তাহলে এটাও বুঝতে পারবা। সালফারের ক্ষেত্রে আমি পাশে 2 আর অক্সিজেনের পাশে 4, আমি যদি এটাকে আরেকটু সরল করি, মানে ইংলিশে যেটাকে বলে সিম্পলিফাই করি, আরেকটু সিম্পলিফাই করি, তাহলে এখানে 2 চলে আসবে। কেন 2 চলে আসবে বুঝতে পারছো তো? আচ্ছা, এখন তোমরা বলো, আমি যদি একটু ফ্রেশ করে লিখি, ডিয়ার স্টুডেন্ট, আমি যদি একটু ফ্রেশ করে লিখি, তাহলে তোমরা সবাই বুঝতে পারলা H2O4 এই সংকেতটাকে আমি যদি একটু সরল করি বা সিম্পলিফাই করি, তাহলে এখানে হবে SO2। অর্থাৎ এখানে সালফার ইলেকট্রন ত্যাগ করেছে 4টি। সালফার কয়টি ইলেকট্রন ত্যাগ করবে? 4টি ইলেকট্রন ত্যাগ করবে। সবাই মনোযোগ দিয়ে শুনবা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বোঝাচ্ছি। কেমিস্ট্রি যদি তুমি পড়তে যাও, তাহলে তোমাকে রিডক্স বিক্রিয়া বুঝতে হবে। কেমিস্ট্রির সাথে রিডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া ওতপ্রোতভাবে জড়িত। যে জারণ বিজারণ বুঝে না, সে কেমিস্ট্রির একটা বৃহৎ অংশই বোঝে না। কেমিস্ট্রির সাথে জারণ বিজারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে জড়িত, এটা তোমাকে বুঝতেই হবে কেমিস্ট্রি পড়তে গেলে, ঠিক আছে? এটা এখন বুঝো যে সালফারের সাথে যখন অক্সিজেনের দহন বিক্রিয়া ঘটাবো, তখন সালফার কি করবে? 4টি ইলেকট্রন সে একাই ত্যাগ করবে। 4টি ইলেকট্রন ত্যাগ করে সে, এই দেখো, আচ্ছা তোমরা কি এর আগে পড়ছো না পরমাণুর গঠন অধ্যায়ে? তোমরা কি পড়ছো? যখন কোনো মৌল বা পরমাণু ইলেকট্রন ত্যাগ করে, তখন কিন্তু সে কি হয়ে যায়? ধনাত্মক আয়নে পরিণত হয়ে যায়। ধনাত্মক আয়নে পরিণত হয়ে যায়। পরিণত হয় কিনা মনে আছে তোমাদের? ধনাত্মক আয়নে পরিণত হয়ে যায়। আচ্ছা, আমরা তোমাদেরকে এটা যদি বোঝাতে চাই, তাহলে এখানে সে কি হবে? সালফার 4 না, এখানে একটা জিনিস খেয়াল করো, সালফার যেহেতু 4টা ইলেকট্রন একাই ত্যাগ করছে, তাই না? একাই ত্যাগ করছে না, তাহলে সালফারের ক্ষেত্রে ধরো এখানে +4 হইলো, কারণ সে 4টা ইলেকট্রন একাই ত্যাগ করেছে। আর অক্সিজেনে কি হবে জানো? এই এদিকে তাকাও, অক্সিজেন, তোমাদেরকে আমি একটু আগে একটা কথা বলছিলাম। কথাটা হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ার মধ্যে রেডক্স বিক্রিয়াগুলো সাধারণত যুগপথ বিক্রিয়া। রেডক্সের আরেকটা বাংলা শব্দ আছে, জারণ বিজারণ। রেডক্সের বাংলা কি? জারণ বিজারণ। জারণ বিজারণ বিক্রিয়া কিন্তু একটা যুগপথ বিক্রিয়া। যুগপথ কেন বলছে জানো? কারণ এখানে 2 বা ততোধিক মৌলের মধ্যে, হ্যাঁ, যে মৌলটা বা যে পরমাণুটা ইলেকট্রন ত্যাগ করবে, সে যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করবে, অপর মৌলটা বা অপর বিক্রিয়ক ঠিক ততগুলা ইলেকট্রন গ্রহণ করবে। যতগুলা ত্যাগ করবে ঠিক ততগুলাই সে গ্রহণ করবে। এই যে যত ততর যে ব্যাপারটা, যত গ্রহণ তত, যত ত্যাগ তত গ্রহণ,
এই যত ত্যাগ তত গ্রহণকে সংক্ষেপে বলে যুগপৎ। তাহলে যুগপৎ কথাটা বুঝছো তো? তাহলে সে কি করবে? 4টা ইলেকট্রন ত্যাগ গ্রহণ করবে। 4টা ইলেকট্রন যদি সে গ্রহণ করে, খেয়াল করে এদিকে সবাই, তাহলে কি হবে বলো? এখানে অক্সিজেন, তখন আর অক্সিজেন থাকবে? অক্সিজেন এই যৌগটা সে এই যেরকম হয়ে যাবে, -2 হয়ে যাবে, সামনে 2 দিতে হবে। এটা অক্সিজেন আয়ন। এটা কি আয়ন? অক্সিজেন আয়ন। এটা সালফার আয়ন। এখন বলতে পারো স্যার এখানে 2 দিলেন, এখানে 2 দিলেন কেন? কারণ অক্সিজেনের যোজনী হচ্ছে 2। অক্সিজেনের যোজনী কত? অক্সিজেনের ভেলোসিটি মানে যোজনী, অক্সিজেনের ভেলোসিটি হচ্ছে 2। তুমি সবাই জানো। অর্থাৎ একটা অক্সিজেন পরমাণু 2টার বেশি ইলেকট্রন গ্রহণ করতে পারবে না। সর্বোচ্চ 2টা ইলেকট্রন সে গ্রহণ করতে পারবে, কোনোদিন সম্ভব না। অক্সিজেনের যোজনী কখনোই 4 হয় না, বা কখনোই 6 হয় না। অক্সিজেনের যোজনী অনলি 2। যেহেতু অনলি 2, কাজেই একটা অক্সিজেন পরমাণু 2টা ইলেকট্রন কি করবে? গ্রহণ করতে পারবে। এই ছেলে সবাই দিকে তাকাও। একটা অক্সিজেন পরমাণু 2টা ইলেকট্রন যদি গ্রহণ করতে চায় বা পারে, তুমি বলো সালফার এখানে কয়টা ত্যাগ করছে? তাহলে এই 4টা ইলেকট্রন যদি অক্সিজেনের গ্রহণ করতে হয়, তাহলে অক্সিজেনের কয়টা পরমাণু লাগবে? 2টা পরমাণু লাগবে। অক্সিজেনের কয়টা পরমাণু লাগবে? ধরো এই পরমাণুটা 2টা গ্রহণ করলো, এই পরমাণু 2টা গ্রহণ করলো, গ্রহণ করে সে 2টা অক্সাইড আয়নে পরিণত হইলো। কি আয়ন? অক্সাইড আয়ন। অক্সাইড আয়নে পরিণত হইলো। কি বিষয়টা ক্লিয়ার না? একদম মজার বিষয়। দেখো অক্সিজেন এইটা সে 2টা গ্রহণ করলো, এই অক্সিজেন পরমাণু 2টা গ্রহণ করলো, দুইজনে 2টা 4টা গ্রহণ করলো। এর জন্য আমি সামনে এখানে 2 ব্যবহার করেছি। আর -2 দেওয়ার অর্থ হলো যখন কোনো অক্সিজেন পরমাণু 2টা ইলেকট্রন গ্রহণ করবে, তখন কিন্তু সে O-2 আয়নে পরিণত হবে। O-2 আয়নে পরিণত হবে, যেটাকে আমরা বললাম অক্সাইড আয়ন। এর জন্য এখানে -2 দেওয়া হয়েছে। বিষয়টা কি সবাই ক্লিয়ার না? আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এত কিছু বলার পরে এটা কি বলতে পারি না যে সালফার এবং অক্সিজেনের মাধ্যমে যে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এই টোটাল বিক্রিয়াটা একটা জারণ বিজারণ বিক্রিয়া? এটাকে আমরা বলতে পারি? বলতে পারি কিনা? অবশ্যই বলতে পারি। কেন বলতে পারি?